নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন ত্রিজিৎ করের লেখা আখিতা গল্পটির নবম পর্ব। অন্ধকার কামরায় এরপর আচমকায় নিস্তব্ধতা নেমে আসে। কয়েক মুহূর্ত দুজনের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়। তারপর একজন ধীরে ধীরে কামরা ছেড়ে বেরিয়ে যায়। অন্যজন তাকিয়ে থাকে কাছের জানলার বাইরের দিকে। এর আগে তিনি খেয়াল করেননি, কিন্তু এখন বাইরে আচমকা বিদ্যুৎ চমকে উঠতে তিনি ব্যাপারটা লক্ষ্য করেন। আর তার সঙ্গে সঙ্গে 46 বছর আগের সেই রাতের মতো তার বুকের ভেতরটা ধরফর করে ওঠে। না না না, আমায় কেউ মারতে পারবে না, কেউ না। শালা আদিত্যর বাচ্চাটা আমায় একা ফেলে কোথায় পালালো কে জানে। এই অন্ধকারে আমি একা। না না, এখানে কেউ আসতে পারবে না, কেউ না। কল্পলতিকা এক্সপ্রেসের 2 এবং 3 নম্বর কামরার মাঝামাঝি সরু অন্ধকার প্যাসেজওয়েটির থেকে এই মুহূর্তে ভেসে আসছে এক যুবকের একটানা চাপা ফিসফিসানোর শব্দ। ভালোভাবে শুনলে বোঝা যায় অন্ধকার নির্জন প্যাসেজওয়েটিতে সেই যুবক কণ্ঠটি এই মুহূর্তে নিজের সঙ্গে নিজেই প্রায় উন্মাদগ্রস্তের মতো ফিসফিস করে কথা বলে চলেছে। পাশে পর্দা ঢাকা হলেও এই প্যাসেজওয়েটের বাতাস অস্বাভাবিক রকম ঠান্ডা। প্যাসেজওয়ের নিচে খোলা জায়গা দিয়ে ভিজে স্যাঁতস্যাঁতে হাওয়া বদ্ধ জায়গাটিতে ঢুকে এক ধরনের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করেছে। জায়গাটা এতই অন্ধকার আর ঠান্ডা যে জায়গাটায় দাঁড়ালেই আচমকায় বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে, গায়ে বন খাড়া হয়ে যায়। এই প্যাসেজওয়ের ডান দিকের বাথরুমটি থেকে ফিসফিসে যুবক কণ্ঠটি ভেসে আসছে। যুবক কণ্ঠটি আর কারও নয়, বরং আদিত্যর বন্ধু সাক্ষর। এই করোনাকালে অঢেল ছুটি পেয়ে যখন ওরা 3 বন্ধু আলিপুরদুয়ার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল, তখন বোধহয় ওরা ঘুণাক্ষরেও ভাবেনি এমন একটা রাত ওদের জন্য অপেক্ষা করে আছে। কত প্ল্যান ছিল ওদের, ঘোরা হবে, খাওয়া হবে, রাতের বেলায় চলবে অঢেল মদ্যপান। সে একঘেয়ে পুরী আর দীঘার ফেরাটো ছাড়িয়ে 3 সদ্য কৈশোর উত্তীর্ণ যুবকের কাছে এই ট্রিপ ছিল স্বপ্নের, স্বাধীনতার আর নিখাত ফুর্তির। কিন্তু সে ট্রিপের যে এমন পরিণতি হতে পারে তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। আদিত্য, শালা আদিত্যর বাচ্চাটা যে কোথায় গেল কে জানে। বাড়ির কাউকে ফোনটাও লাগছে না টাওয়ারের জন্য। হিসেব মতো আমি সবার শেষে নাম নিয়েছি, তার মানে রক্তিমের মতো এবার আমিও। একরকম অস্বাভাবিক আতঙ্ক ক্রমশ যেন গ্রাস করছে সাক্ষ্যকে। ওর গলার স্বর বসে আসছে। বাথরুমের কলটা কেউ একটা চালিয়েছিল বটে, কিন্তু পরে বেখেয়ালে আর বন্ধ করেনি। ফলে পুরো বাথরুম ভেসে যাচ্ছে জলের বন্যায়। কলটা যে বন্ধ করবে তাও ছাই করা যাচ্ছে না। এই থই থই জলের মধ্যে বাথরুমের ভেতর কোনো মতো দাঁড়িয়ে আছে সাক্ষ্য। ওর বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হচ্ছে। বাইরের বৃষ্টি আর মধ্যে মধ্যে বাজ পড়ার শব্দে মাঝে মধ্যে চমকে চমকে উঠছে ও। ঠিক এই সময় দরজার বাইরে একটা শব্দ শোনা গেল। টুংটাং টুংটাং টুংটাং। উইন্ড চাইমটা মৃদু লয়ে দুলছে। বাইরের প্যাসেজওয়েতে নিশ্চয়ই পর্দা সরিয়ে কেউ এসেছে। পর্দা সরানোর ফলে ঝোড়ো হাওয়া প্যাসেজওয়েতে ঢুকে এমন শব্দ সৃষ্টি করছে। কিন্তু কে এসেছে বাইরে?
প্রায় মিনিট কুড়ি তো এই অন্ধকার রুমে কারো কোনো সাড়া পায়নি সাক্ষ্য। সেই যখন থেকে এই বাথরুমে এসে ও দরজা বন্ধ করেছে, সেই তখন থেকেই এই ট্রেন যেন প্রায় শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেছে। এই বিশাল ট্রেনে কেউ যে আছে তা প্রায় বোঝাই যায় না। ধপ ধপ ধপ, হঠাৎ প্রচণ্ড জোরে দরজা ধাক্কানোর আওয়াজে বাথরুমের ভেতরে ভয়ে প্রায় লাফিয়ে উঠল সাক্ষ্য। তারপর নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকলো দরজাটার দিকে। 1 2 3 4, তারপরেই দরজাটা আবার কেঁপে উঠল। আওয়াজটা বাইরে হচ্ছে না সাক্ষ্যর বুকের ভেতর, সাক্ষ্য নিজেই যেন সেটা বুঝতে পারছে না। ওর গলা অস্বাভাবিক শুকিয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। বাথরুমের পিছন থেকে একটা ছোট্ট কাচের ঘুলঘুলি দিয়ে মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলো বাথরুমের ভেতর ঢুকছে। সে আলোয় মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠছে সাক্ষ্যর ফ্যাকাশে মুখ, আর বাথরুমের জল থই থই নিয়েছে। ধপ ধপ ধপ, আগের বাড়ির থেকে দ্বিগুণ জোরে এইবার দরজাটা কেঁপে উঠল। সেবার জোরে একটা নিঃশ্বাস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে বলল, কে বাইরে? আদিত্য, তুই? সাক্ষ্যর কথা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড নীরবতা। তারপরে বাইরের থেকে একটা ফিসফিসে কণ্ঠস্বর পাওয়া গেল। কণ্ঠস্বরটা ঠিক কার বোঝা গেল না, তবে খুব নিম্ন স্বরে কিছু একটা বলতে চাইছে তা বোঝা গেল। সাক্ষ্য এবার বুকে যেন একটু বল পেল। একটা ঢোক গিলে কোনো মতে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল দরজার দিকে। তারপর দরজা খুলতে গিয়ে কি যেন ভেবে দরজাটা খুলল না, বরং দরজার গায়ে মাথা রেখে নিজেও ফিসফিস করে উঠল, কে? আদিত্য এসেছিস? এরপর কয়েক সেকেন্ড শুধু বাথরুমের ভেতর একটানা কল থেকে জল পড়ার শব্দ, বাইরে বৃষ্টির ঝমঝম আওয়াজ, খুব দূরে হয়তো বুনো হাতির ডাক, আর তার ঠিক পরক্ষণে দরজার ঠিক ওপারে ফিসফিসে আওয়াজটা পাওয়া গেল আবার। প্রথমটা কি বলছে না বুঝলেও কয়েক সেকেন্ড পরেই শব্দটা স্পষ্ট বুঝতে পারল সাক্ষ্য। আর তার সঙ্গে সঙ্গে আতঙ্কে লাফিয়ে উঠে ওই জল থই থই মেঝের মধ্যে ধপ করে পড়ে গেল সে। সাক্ষ্য স্পষ্ট শুনতে পেল একটা ফিসফিসি শিশের শব্দ ক্রমশ ছড়িয়ে পড়ছে সমগ্র বাথরুমের ভেতর। দরজার ওপারে একটা তীক্ষ্ণ মহিলা কণ্ঠ ফিসফিস করে শীষ দেওয়ার মতো বলছে, এই ঠিক পরক্ষণে বড় সড়ো ধারালো কিছু একটার আঘাতে বাথরুমের কাঠের দরজাটা কেঁপে উঠল। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। বিদ্যুতের ঝলকানিতে সাক্ষ্য স্পষ্ট দেখতে পেল একটা ধারালো কোদাল কাঠের দরজা ভেদ করে বারংবার বাথরুমের ভেতর ঢুকে আসছে। কাঠের দরজার ওপর সেই নৃশংস কোদাল এমনভাবে আছড়ে পড়ছে যেন কষাই ধারালো দা চালাচ্ছে ছটফট করা পাঁঠার গলায়। জল থেকে মেঝের উপরে বসে ঠক ঠক করে কাঁপছে সাক্ষ্য। প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে তার শরীরে। নিজের অজান্তেই কখন যেন কাঁদতে শুরু করেছে সে। একসময় কাঁদতে কাঁদতে সে দেখল আচমকা আওয়াজটা থেমে গেল। কিছুক্ষণ সব চুপচাপ, দরজায় কোনো আঘাতের আওয়াজ নেই। তাহলে কি সাক্ষ্য ঠিক ভাবছে ও বেঁচে গেল?
আখিদা ওকে মারতে এসেও চলে গেছে। একটু ভাবতেই বুকে বল পেল সাক্ষ্য। এর একটাই অর্থ, ওর পরে নিশ্চয়ই কেউ নাম নিয়েছে। যাক, কিছুক্ষণের জন্য বেঁচে গেছে। বাথরুমের মেঝেতে বসেই একবার হেসে উঠল ও নিজের মনে। তারপর একটা বড় সড়ো দীর্ঘশ্বাস নিয়ে হাসতে হাসতে উঠে দাঁড়াতে যাবে, এমন সময় পিছন থেকে ঠিক ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাত ওকে খপ করে চেপে ধরল। আর তার সঙ্গে সঙ্গে বাথরুমের দরজাটা খুলে গেল দড়াম করে। আর সঙ্গে সঙ্গে দরজার বাইরে ফুটে উঠল একটা দীর্ঘ মনুষ্য মূর্তি। কিন্তু এ কি? প্রচণ্ড আতঙ্কে বাথরুমের মেঝের উপরেই গায়ে ঝাঁকুনি দিয়ে উঠল সাক্ষ্যর শরীর। আর সঙ্গে সঙ্গেই বাইরে বিদ্যুৎ চমকে উঠল। সেই বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখা গেল দরজার সামনে মেঝে থেকে কয়েক ফুট উপরে ভেসে আছে রক্তিম রক্তাক্ত শরীর। তার ঘাটা বিকটভাবে ডান দিকে কাত হয়ে আছে, মুখ দিয়ে গড়িয়ে পড়ছে কালচে কষ, গলার নিচ দিয়ে রক্তের বন্যা বইছে। আর লাশের মতো ঘোলাটে দৃষ্টি আটকে আছে সাক্ষ্যর দিকে। একসময় ওরকম ঘাড় কাত করা অবস্থাতেই সাক্ষ্যর দিকে তাকিয়ে রক্তিম ভয়ঙ্কর বিশ্রীভাবে একবার হাসল। তারপরে হিস হিস করে বলে উঠল, ঝিকঝিক, খুব ঝিকঝিক। এর ঠিক পরক্ষণে সাক্ষ্য টের পেল একটা বরফের মতো ঠান্ডা হাত পিছন থেকে ঠিক ওর গলার কাছটা চেপে ধরল। আর তার পরক্ষণে সরিষার মতো একটা শীতল কণ্ঠস্বর ওর কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, कहाँ जा रहे थे? स्टेशन तो आ गया।